লেখক সন্তু সাহার ভাঙন। 5th ফ্লোরের 2 BHK ফ্ল্যাটের ছোট্ট ব্যালকনিতে দাঁড়িয়ে সৌপ্তিক গান ধরেছে আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে। চৈত্রের আকাশ তখন কালো মেঘে ছেয়ে গেছে, শুরু হয়েছে হালকা ঝড়। মেঘের গা ঘেঁষে একপাল বকের শাড়ি উড়ে চলেছে পশ্চিম আকাশে। এই বুঝি বৃষ্টি নামবে। হিয়া তার অবিন্যস্ত চুলে অস্থায়ী একটা খোপা করে শাড়ির আঁচল জড়িয়ে সৌপ্তিকের গানের তালে কোমর দোলাতে থাকে। এতটা অল্প পরিসরে ঠিকমতো নাচ হয় না, তবু অবাধ্য হিয়া কথা শোনে না। নাচের মাঝখানে হঠাৎ করে ঝেঁপে বৃষ্টি নামে, সঙ্গে বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন। বৃষ্টির ছাট এসে লাগছে হিয়ার চোখে, মুখে, চুলে, শাড়িতে। সৌপ্তিক গান থামায় না। বৃষ্টির দুষ্টুমি উপেক্ষা করে হিয়ার শরীর তরঙ্গায়িত হয়। মাঝে মাঝে হাত উপরের দিকে উঠে গেলে ফর্সা আর্দ্র পেটের মাঝখানে গভীর নাভিদেশ উকি মারতে থাকে। সৌপ্তিক তার নববিবাহিতা লাস্যময়ী স্ত্রীর রূপের নেশায় বিভোর হয়ে বেসুরো গাইতে থাকে। হিয়ার সুচতুর চোখে সে ফাঁকি ধরা পড়ে যায়। বৃষ্টির জোর বাড়তে থাকলে সৌপ্তিক মাঝপথে গান থামিয়ে দেয়। হিয়া ধমক দিয়ে বলে, ওহো, থামলে কেন? জল পড়ে মেঝেটা পিছল হয়ে যাচ্ছে, এদিক ওদিক হলেই পা মুচকে পড়ে যেতে পারো। হিয়া হাঁফাতে হাঁফাতে সৌপ্তিকের কাছে এসে নরম ভিজে আঙুলগুলো ঠোঁটের উপর বুলিয়ে বলে, আমার জন্য কত ভাবনা। সৌপ্তিক হিয়ার অনামিকা কামড়ে ধরে। হিয়া চিৎকার করে ওঠে, অসভ্য কোথাকার! এই শোনো না, বলছি চলো না ছাদে গিয়ে দুজনে হাপুস হয়ে ভিজি। হিয়ার প্রস্তাবে লাফিয়ে রাজি হয়ে যায় সৌপ্তিক। যাবে? সত্যি বলছো? কিন্তু কেউ যদি দেখে ফেলে, বিশেষ করে টপ ফ্লোরের মিসেস গুপ্তা, তাহলে আর রক্ষে নেই। দেখলে দেখুক না, আমি কি অন্য লোকের বউকে নিয়ে ভিজতে যাচ্ছি নাকি? নিজের স্ত্রীর সাথে ভিজে ভিজে রোম্যান্স করব, তাতে কার কি ফাটলো তা দেখে লাভ নেই। বলছো? দাঁড়াও, তাহলে আমি ভিজে শাড়িটা ছেড়ে নিই, আবার নতুন করে শুরু থেকে গায়ে মাথায় শাড়িতে বৃষ্টি মাখবো। হিয়া আলনা থেকে একটা কচি কলাপাতি রঙের সিনথেটিক শাড়ি বেছে নেয়। এই যে মিস্টার কামদেব, দয়া করে একটু ও ঘরে যাবেন। আবার ও ঘরে কেন? চলো, আমি মুখ নামিয়ে নিচ্ছি। শয়তান, তোমাকে আমার বিশ্বাস নেই। পেছন ফিরে ব্যালকনির দিকে তাকিয়ে বৃষ্টি দেখো। আমি যতক্ষণ না বলছি ততক্ষণ ভুলেও ঘাড় ঘোরাবে না। কতক্ষণ আর ভেতরের ঝড় বৃষ্টিকে অবদমিত করে বাইরের ঝড় বৃষ্টির মুখোমুখি হয়ে থাকবে সৌপ্তিক? শাড়িটা কোমরে জড়িয়ে এক মনে যখন কুচিগুলো ঠিক করছিল হিয়া, আঁচলটা সবে কাঁধে রেখেছে, ঠিক সেই সময় মনে হলো ঘাড়ের কাছে কেউ যেন নিঃশ্বাস ফেলছে। গন্ধে গন্ধে ঠিক একজন হাজির হয়ে গেছে। বেড়ালকে দিয়ে আর মাছ পাহারা দেওয়া যায়? সৌপ্তিক তখন হিয়ার কাঁধের সাথে লেপ্টে থাকা চুলের গোছা সরিয়ে ঠোঁটের প্রগাঢ় চুম্বন দিতে শুরু করেছে। বড্ড দেরি করে ফেলেছ, আমি কিন্তু প্রায় রেডি। হিয়া আধো গলায় জবাব দেয়। সৌপ্তিক ঘাড় নেড়ে মাথা তুলে বলে, কিসের দেরি? এই বলেই ডান হাতটা হিয়ার পেটের কাছে নিয়ে গিয়ে শাড়ির কুচিগুলো একটানে খুলে দেয়। হিয়া বাধা দেয় না, শুধু জড়ানো গলায় বলতে থাকে, বৃষ্টি কিন্তু থেমে যাবে। হিয়ার মোমের মতো চিকন পিঠে ঠোঁট বুলিয়ে সৌপ্তিক জবাব দেয়, থামুক। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে দুজনে। বাইরে তখনও বৃষ্টির দাপাদাপি রমরমিয়ে চলছে, তার সাথে পাল্লা দিয়ে ঝড়ের দুরন্তপনা। অগোছালো খাটের চাদরের উপর চিত হয়ে শুয়ে আছে হিয়া, তার উপর সৌপ্তিকের অনাবৃত শরীর। হিয়া মাঝে মাঝে কথা বলে চলেছে, চাদরটা কিন্তু এখনো অগোছালো হয়েই আছে। হিয়ার ঠোঁটের কাছে মুখ নিয়ে সৌপ্তিক জবাব দেয়, গোছানোর জন্য সারা সন্ধে পড়ে আছে, কিন্তু এলোমেলো করার জন্য শুধু এ রোম্যান্টিক ভিজে বিকেল। এই বলেই তার হিয়ার দু হাতে চেপে ধরে ঠোঁটে আর চিবুকে ঘন ঘন চুমু দিতে থাকে সৌপ্তিক। উত্তর দিকে জানালার একটা পাল্লা খুলে গিয়ে বৃষ্টির ঝাপটা আসতে থাকে। হিয়া জানালার দিকে তাকিয়ে বলে, জানলাটা প্লিজ বন্ধ করে দাও, কেউ দেখে ফেলবে। দেখুক। মুখ না তুলেই একটা সংক্ষিপ্ত জবাব দেয় সৌপ্তিক। মাঝে মাঝে মেঘের গর্জনে আর সৌপ্তিকের উষ্ণ আদরে হিয়া কেঁপে ওঠে। এক অপার্থিব আনন্দে হিয়ার চোখ দুটো বুজে আসে। বাতাসের জোর বাড়লে জানলা দিয়ে বৃষ্টির ছিটে সৌপ্তিকের অনাবৃত সুঠাম পিঠে এসে পড়ে। সৌপ্তিকের শরীরের নিচে অযত্নে লালিত হিয়ার নগ্ন শরীর সেই আর্দ্রতার খোঁজ পায় না। তারপর কখন যে বাইরে ঝড় বৃষ্টি থেমে গেছে ওরা খেয়াল করেনি। হিয়া চোখ খুলে দেখে সৌপ্তিক ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, গায়ে একটা টি শার্ট। আকাশে মেঘ সরে গিয়ে অপরাহ্নের রক্তিম আলো চুইয়ে পড়ছে দিগন্তে।
বাতাসের সমস্ত ধুলোবালি বৃষ্টির শীতল ছোঁয়ায় ভারী হয়ে মিশে গেছে জলের ধারার সঙ্গে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে চারিদিক। দূরের ইউক্যালিপটাস গাছটি ঝড়ের তীব্র অত্যাচার আর বৃষ্টির অবিরত ঝাপটা সহ্য করে কেমন যেন শান্ত হয়ে রয়েছে। ঠিক যেভাবে শক্তিকের উষ্ণ আদরে হিয়ার শরীরটা স্নিগ্ধ হয়ে ছড়িয়ে আছে অগোছালো বিছানার উপর, রান্নাঘরে এটা ওটা হাত দিতে গিয়ে শক্তিকের সে ছুরিটার দিকে নজর পড়ে। আগের বছর লক্ষ্মীর স্টোর থেকে কিনে এনেছিল। হিয়া প্রথমটা দেখে চমকে উঠে বলেছিল, আরে এটা তো মানুষ মারা ছুরি। ফল এবং নরম জাতীয় সবজি কাটা যাবে এমন একটা ছুরি আনতে বলা হয়েছিল, কিন্তু শক্তিক যে এরকম সাইজের একটা ছোড়া নিয়ে আসবে সেটা হিয়া স্বপ্নেও ভাবেনি। অনেকদিন ধরেই ওটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আজ পাওয়া গেছে। শক্তিক হাতে নিয়ে গোটানো ছুরিটাকে লম্বা করলো। মনে হচ্ছে একটু ভোঁতা হয়ে গেছে। নিজের মনেই কথাগুলো বলল শক্তিক। ফ্রিজ থেকে শুকিয়ে যাওয়া এক টুকরো লাউ বের করে আনলো শক্তিক। এরপর লাউয়ের এর টুকরোটা রান্নাঘরের সিঙ্কে রেখে গায়ের জোরে এক কোপ বসাতেই ওটা দুটুকরো হয়ে ছিটকে গেল। তাহলে ধার আছে দেখছি, কিন্তু মানুষের চামড়া ভেদ করার মতো ক্ষমতা আছে কি? পরখ করে দেখা যাক। এই বলেই বাম হাতের কবজির কাছে ছুরির আগাটা চেপে ধরে কোনোই বরাবর টানতে লাগলো। পেশিবহুল হাতের চামড়া কাটতে কাটতে ছুরিটা এগিয়ে চলেছে। ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ছে সিঙ্কের উপর। কনুইয়ের কাছে এসে ছুরিটা সরিয়ে নিল শক্তিক। তুলো দিয়ে রক্ত মুছে নিয়ে সামান্য আয়োডিন লাগিয়ে নেয় শক্তিক। রক্ত তবুও বন্ধ হচ্ছে না। এক টুকরো ফিটকারি ঘষার পর কিছুটা স্বস্তি আসে। শক্তিক মনে মনে ভাবল, তাহলে কাজ করে। কিন্তু একটা মেদবহুল পেটের মধ্যে ঢোকাতে গেলে অনেকটাই বল প্রয়োগ করতে হবে। কতটা সজোরে আঘাত করলে কমপক্ষে ছুরির অর্ধেকটা পেটের মাংস ভেদ করে ঢুকে যেতে পারে, এই উত্তর জানা নেই শক্তিকের। একটু কফি খেতে ইচ্ছে হচ্ছে ওর। রান্নাঘর আর অন্যান্য ঘরদোরের অবস্থা অত্যন্ত শোচনীয়। মাস তিনেক থেকে নিজেকে রেঁধে খেতে হয়। কাজের মাসিও গত সপ্তাহে জবাব দিয়ে গেছে। সবকিছু অগোছালো ছন্নছাড়া হয়ে পড়ে আছে। জামা কাপড় এখানে ওখানে, দু একটা এঁটো বাসন ৩-৪ দিন থেকে বেসিনে পড়ে থেকে থেকে গন্ধ ছাড়ছে। শক্তিকের নিজের চেহারাও ঘরের মতোই, খোঁচা খোঁচা না কামানো দাড়ি, এলোমেলো চুল, সবসময় যেন অন্য জগতে বিচরণ করছে সে। অথচ বছর খানেক আগে সবকিছুই ঠিকঠাক ছিল। যেমন তেমন করে কফি বানিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। রান্নাঘরের একটি গোপন জায়গায় ছুরিটা সযত্নে রেখে দিল শক্তিক। আজ বিকেলে পশ্চিম আকাশে জাম ফুলের মতো ঘন কালো মেঘ জমেছে। এই মনে হয় সবকিছু ভাসিয়ে দিয়ে আকাশ ভেঙে বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি কই? পূব দিক থেকে একটা ঝোড়ো দমকা হাওয়া ঝাঁটার মতো এসে আকাশকে মেঘ মুক্ত করে কোথায় যেন মিলিয়ে গেল। একটু বৃষ্টির আমেজ নিতে নিতে কফির কাপে চুমুক দেবার বাসনা মাঝপথেই ছাড়তে হলো। আকাশের দিকে চেয়ে কি যেন ভাবছিল শক্তিক। আজকাল নীল আকাশে দেখলে সারা শরীর জ্বালা করে শক্তিকের। আকাশ যখন মেঘে ঢেকে যায় কিংবা প্রখর সূর্যের উত্তাপে ঝলসাতে থাকে, তখন শক্তিকের ভীষণ ভালো লাগে। মুখ তুলে দাঁত বের করে হাসতে থাকে। কালো মেঘ সরে গিয়ে যখন শুভ্র শীতল আকাশ শক্তিকের সম্মুখে প্রকট হলো, তখন রাগে ঘৃণায় তার মুখখানি আগুনের মতো জ্বলজ্বল করে উঠল। কফি ভর্তি গরম কাপ ছুঁড়ে মারল শূন্যে, যেন সমগ্র আকাশকে পুড়িয়ে ফেলার একটা বৃথা প্রচেষ্টা। কাপটা ব্যালকনি গ্রিলে লেগে মেঝেতে আছড়ে পড়ল। একটা সূক্ষ্ম জালের মতো আকার নিয়ে গরম কফি ফ্ল্যাটের পাশের কাঁঠাল গাছটার ঘন পাতায় গিয়ে পড়ল। ব্রেকফাস্ট টেবিলে এনে রাখলো হিয়া। শক্তিক স্থির তাকিয়ে আছে প্লেটের দিকে। আজ শুধু একটা প্লেটই সাজানো আছে, তাহলে কি হিয়া আজ ব্রেকফাস্ট করবে না? হিয়া এখনো চা দিয়ে যায়নি। আলাদা একটা প্লেটে চা নিয়ে টেবিলে রাখলো। শক্তিক হিয়ার হাতটা ধরতে গেল একবার। চোয়াল শক্ত করে হিয়া ছাড়িয়ে নিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শক্তিক বলল, সরি ফর দ্য স্টুপিড বিহেভিয়ার। হিয়া চোখ মুখ বিস্ফারিত করে শক্তিকের সামনে এসে নাইটির সামনে দুটো বোতাম খুলে ডান দিকের ঘাড় উন্মুক্ত করে ক্ষত জায়গাটা দেখিয়ে বলে, ইউ আর কলিং ইট স্টুপিডিটি? ইটস ব্রুটাল। সত্যি ঘাড়ের পেছন দিকটা বেশ খানিকটা ক্ষত হয়ে গেছে। ওভাল শেপের আকারে প্রায় 6খানা দাঁত বসে গেছে। ফর্সা নরম মাংস একেবারে লাল হয়ে গেছে, রক্ত জমাট বাঁধার মতো দাগ। আসলে আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। শক্তিক বেশ কাচুমাচু মুখ করে বলল, কিসের এত এক্সাইটমেন্ট? আই মিন টু সে আই ওয়াজ সেক্সুয়ালি রাউজড। দয়া করে তোমার ইনহিউম্যান আচরণকে সেক্সুয়াল ইনস্টিংক্ট বলে চালিও না। হিয়ার আগে ক্ষোভে ফুঁসছে। তার চোখে বেদনা মিশ্রিত এক প্রতিবাদের ভাষা ঠিকরে বেরিয়ে আসছে। শক্তি কালকের ঘটনার জন্য ভেতরে ভেতরে মর্মাহত হলো।
এরকম নির্দয় আচরণ যে কোনো স্ত্রীর পক্ষে সহ্য করা কঠিন। যদিও সচেতন মন থেকে এমন কাণ্ড সে করেনি, আবার এটাকে যৌন তাড়নার বহিঃপ্রকাশও বলা যায় না। সৌপ্তিক উঠে দাঁড়িয়ে হিয়ার নাইটির বোতামগুলো বন্ধ করে দেয়। এরপর হিয়াকে আলতো জড়িয়ে গালে একটা চুমু দেয়। ফিসফিস করে বলে, আই অ্যাম এক্সট্রিমলি সরি, আর কখনো এরকম হবে না। হিয়া তখনও উত্তেজনা ছটফট করছিল। গরম পরিবেশকে স্বাভাবিক করার জন্য সৌপ্তিক বলল, আমি আজ নিজে হাতে তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে আনছি। না থাক, এই উপকারটুকু করে আমাকে উদ্ধার করতে হবে না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। সৌপ্তিকের বন্ধন ছাড়িয়ে জবাব দেয় হিয়া। সৌপ্তিক ডিম টোস্টটা হাতে নিয়ে হিয়ার মুখের সামনে ধরে। হিয়া মুখ সরিয়ে নেয়। সৌপ্তিক হাত সরায় না। হিয়া এবার ঠোঁটের কোণে এক চিলতে হাসি এনে মাথা নাড়তে নাড়তে টোস্টে কামড় বসায়। ব্যাস, আর নয়, এবার বাকিটা তুমি খাও। খাওয়া শেষ করে পুরনো একটা মলম অনেক খুঁজে জোগাড় করে সৌপ্তিক। কোথায় গেলে তুমি? এসো, এই মলমটা লাগিয়ে দিই। হিয়া বাথরুম থেকে জবাব দেয়, স্নান সেরে লাগিয়ে নেব, তুমি বাজারটা করে এসো। ঠিক আছে, তোমার স্নান হয়ে গেলে আমি লাগিয়ে দেব, বাজারে গেলাম। আজ রবিবার, ছুটির দিন। প্রতিদিনই সৌপ্তিককে নাকে মুখে গুজে অফিসে ছুটতে হয়। এই রবিবার দিনটি বউয়ের হাতে রান্না আয়েশ করে খায় সে। আজ কি রান্না হবে তা কালকে ঠিক করা ছিল। সেই মতো ইলিশ খাসির মাংস তো আনতেই হবে, তার সাথে সপ্তাহের বাকি দিনগুলোর জন্য কিছু সবজি, কাতলা বা রুই, ছোট চিংড়ি আর কেজি খানেক মতো মুরগির মাংস নিয়ে ফিরল সৌপ্তিক। রবিবার দুপুর বেলাটা হাজার রকমের গল্প করে কেটে যায় ওদের। তর্ক বিতর্ক, খুনসুটি, মান অভিমানের পালা চলতেই থাকে রবিবার সকাল থেকে। দুপুরে বিছানায় এসে সৌপ্তিকের উষ্ণ আদরে সবকিছুর অবসান ঘটে। কিন্তু আজ সকাল থেকেই সবকিছু কেমন যেন বেসুরো চলছে। তোমার ওই ব্যথাটা কেমন আছে? সিগারেটের হালকা ধোঁয়া ছেড়ে সৌপ্তিক জানতে চায়। জাজর কামড়েছ? এত সহজেই ব্যথা যাবে? হিয়া ঠোঁট উল্টে জবাব দেয়, চলো না, আজ নাইট শো মুভি দেখতে যাই। কাল রাতে আমার ভালো ঘুম হয়নি, শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে। আজ নয়, অন্য একদিন যাব। কোমরের মাংসপেশিতে সৌপ্তিক যখন একটা চিমটি কাটলো, তখন হিয়ার ঘুম ভাঙলো। সে দুপুর 1টা থেকে নাক ডেকে ঘুমাচ্ছে হিয়া। সৌপ্তিক বউকে আজ এতটুকু বিরক্ত করেনি। শুধু ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাসে শরীরের ওঠা নামা লক্ষ্য করেছে। সৌপ্তিক আজ সারা দুপুর চোখের পাতা এক করতে পারেনি। কালকের ঘটনা বারবার তার মনে পড়ে যাচ্ছিল। কিছুদিন ধরে আমার কেন জানি না মনে হচ্ছে তুমি ভেতর ভেতর ডিস্টার্ব রয়েছো। চোখে মুখে মাঝে মাঝে একটা অজানা ভয়ের ছায়া খুঁজে পাচ্ছি আমি। কিছু কিছু বিষয়ে তুমি ওভার রিয়াক্ট করছো, আবার কোনো সিরিয়াস ম্যাটারকে ইগনোর করছো। আর ইউ ইন ট্রাভেল? রাতে খাওয়া সেরে মুখে ক্রিম মাখতে মাখতে প্রশ্ন করে হিয়া। নট সামথিং লাইক দ্যাট। ইনফ্যাক্ট কিছুদিন যাবৎ অফিসের প্রেশারটা একটু বেড়েছে, তাই একটা মেন্টাল ইনস্ট্যাবিলিটির মধ্য দিয়ে যাচ্ছি। অফিসের প্রেশার যদি ঘরে বয়ে আনো, তাহলে সেটা তোমার এবং আমার দুজনের পক্ষে হার্মফুল। এভাবে চলতে থাকলে আমাদের রিলেশনের ভিতটা কিন্তু নড়বড়ে হয়ে যাবে। সো বি কেয়ারফুল। আই উইল ট্রাই টু গেট আউট অফ হেয়ার। অ্যাকচুয়ালি আমি এতগুলো কথা আজ তোমায় বলতাম না, কিন্তু তোমার এই মিসবিহেভ কাল প্রথম নয়, এর আগেও দুবার করেছো। আমি প্রথম দুবারই ইগনোর করেছিলাম, কিন্তু কালকে তোমার বডি ল্যাঙ্গুয়েজ আমার ভীষণ অ্যাগ্রেসিভ মনে হয়েছিল। এবার সৌপ্তিকের সামান্য ধৈর্যচ্যুতি ঘটল। কিছুটা বিরক্তির সুরেই বলে উঠল, বললাম তো কাজের প্রেশার চলছে, আর কিছু নয়। নাও স্টপ ইট। নো রিজন টু পেন্ট সো মাচ অন এ স্মল ম্যাটার। সৌপ্তিকের শেষ কথাগুলো শুনে হিয়া প্রচন্ড উত্তেজিত হয়ে পড়ে। রাগে তার সারা শরীর কাঁপতে শুরু করে। গলা চড়িয়ে বলে, স্মল ম্যাটার? তুমি এটাকে স্মল ম্যাটার মনে করো? লজ্জা হওয়া উচিত তোমার। একটা কথা কান খুলে শুনে রাখো, আমার শরীরটা তোমার প্লেইং ম্যাটেরিয়ালস নয় যে সেটাকে তুমি ইচ্ছে মতো খেলবে। তোমার সেক্সুয়াল অ্যাটিটিউড যদি কন্ট্রোলের মধ্যে না থাকে, তাহলে আমার সাথে ফিজিক্যাল রিলেশনে এসো না। সৌপ্তিক চোয়াল শক্ত করে বিছানা ছেড়ে উঠে যায়। হিয়া তখনও শান্ত হয় না। সে সমানে বলে চলে, তোমায় বিয়ে করেছি বলে আমাকে ভোগ্য পণ্য মনে করো না। যদি ভালোবাসতে না পারো, তাহলে আমার শরীর ও মন থেকে দূরে থাকো। আমার শরীর তোমার অবসাদ মেটানোর যন্ত্র নয়। সৌপ্তিক আর কোনো কথা বলে না। ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে একটা সিগারেট ধরায়। ওদিকে হিয়া তীব্র আক্রোশে ছটফট করতে থাকে, যেন আরো অনেক কিছু শোনানো বাকি রয়ে গেল। সে মনে মনে পণ করে, এর উচিত জবাব সে একদিন দেবে। রাত অনেক হয়েছে। ব্যালকনিতে একটা চেয়ার নিয়ে বসেছে সৌপ্তিক।
গোটা শহরটা কেমন যেন একটা নিঝুম ভাব। দূরে কোথাও লরির ইঞ্জিনের শব্দ কানে আসছে। হালকা কুয়াশায় ঢেকে আছে রাস্তাঘাট, তার উপর ভ্যাপার ল্যাম্পের হলদে আলো পড়ে মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। এর মধ্যে 5খানা সিগারেট শেষ করে ফেলেছে সে। হিয়া একবার বাথরুমে গেছিল, এখন মনে হয় অঘরে ঘুমোচ্ছে। বেডরুমে লাইট অফ করে টিমটিমে লাল আলোটা জ্বালিয়েছে। না, আমার বিরুদ্ধে ওঠা হিয়ার অভিযোগ ফু দিয়ে উড়িয়ে দেওয়া যায় না। প্রতিটা দৃষ্টিকোণ থেকে বিচার করলে আমার কালকের আচরণ অসংযত ছিল। মনের ভেতর চলতে থাকা একটা অজানা আশঙ্কাকে যত জোর করে চেপে রাখা যাক না কেন, আচরণে তার অভিব্যক্তি ঘটবেই। অথচ হিয়ার সামনে সবকিছু খুলে বলাও যায় না। আমার অন্তর্মুখিতা আমাকে বাধা দেয়। একটা অজ্ঞাত আতঙ্ক সব সময় তাড়া করে বেড়ায়। এসব কিছু ভাবতে ভাবতে শক্তিকের একটু চোখ লেগে এসেছিল। 3 বছর চুটিয়ে প্রেম করে তারপর হিয়া আর শৌক্তিক বিয়ের পিঁড়িতে বসে। একটা ভালো কোম্পানিতে মোটা মাইনের চাকরি করে শৌক্তিক। বিবাহিত জীবনের একটি বছর বেশ সুখেই কাটে দুজনের। বিপত্তির শুরু সামনের মাস থেকে, যখন শৌক্তিক জানতে পারে তাদের কোম্পানি বিদেশি একটা সংস্থার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়ে গেছে গত মাস থেকেই। নতুন সংস্থা এই শহরে পাততাড়ি গুটিয়ে নিতে চায়। কোম্পানিতে থাকতে হলে তাকে দিল্লি ট্রান্সফার হতে হবে। আর এখানে শৌক্তিকের সমস্যা। হিয়া কোনোদিনই এই শহর ছেড়ে দিল্লি যেতে চাইবে না। বিয়ের প্রথম শর্তই ছিল এ শহর ছেড়ে কোথাও যাবে না সে। নিজের অসুস্থ মা আর চাকরি ছেড়ে হিয়া যে কোনো পরিস্থিতিতেই শহর ছাড়বে না। শৌক্তিক সেটা বিলক্ষণ বোঝে, আর বোঝে বলেই তার ভয়টা এত বেশি। চাকরি ছেড়ে দিয়ে শহরে অন্য কোম্পানিতে জয়েন করা মুখের কথা নয়। চটজলদি সেই মর্যাদা, সম্মান, স্যালারি পাওয়া কি সম্ভব? আবার প্রতি মাসে 40,000 টাকার ইএমআই এর বোঝা ঘাড়ে নিয়ে ঘরে বেকার বসে থাকাও অসম্ভব। বউকে ছেড়ে একা একা নতুন শহরে তার মন বসবে না। মাসে একবার দুবার ছুটি নিয়ে পরিমরি করে এসে আবার ফিরে যাওয়ার জীবন তার পোষাবে না। 3 বছরের প্রেম চলাকালীন হিয়া সবসময় একটা ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রেখে চলত শৌক্তিকের সাথে। পার্কে বসে 2-1বার হিয়ার নরম হাত চেপে ধরেছিল শৌক্তিক। একবার চুমুও খেয়েছিল, ব্যাস ওইটুকুই। বিয়ের পর তাই হিয়াকে শারীরিক দিক থেকে কাছে পাওয়ার অভিলাষ তীব্র হয়েছে তার। হিয়ার সাথে এই ব্যাপারে খোলামেলা আলোচনা করতে শৌক্তিকের বাধো ঠেকছে। বুকের ভেতর একটা চাপা উত্তেজনা যেন দলা পাকিয়ে আছে। আর সেখান থেকে ক্রমাগত পুঞ্জীভূত হচ্ছে অবসাদ আর হতাশা। আর সেই হতাশার বহিঃপ্রকাশ হলো কালকের আচরণ। সচেতনভাবে সে হিয়াকে আঘাত দিতে চায় না, কিন্তু অবচেতন মনে কোথাও যেন তার প্রতি একটা ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। শৌক্তিক যখন চোখ মেলল তখন রাত 3টে। পাক্কা 1 ঘন্টা সে চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছিল। ঘরে গিয়ে দেখে হিয়া ঘুমোচ্ছে। চুপচাপ বিছানায় শুয়ে পড়ে শৌক্তিক। বিয়ের 1 বছর পরেই প্রথম এমন একটা ম্যাড়মেড়ে রবিবার কাটলো শৌক্তিকের। হিয়ার পেলব শরীর বিছানায় আলতোভাবে পাতা আছে। চুলের গন্ধ আসছে, রাত্রিকালীন পোশাকের গন্ধ লাগছে, এমনকি ঘামের মৃদু গন্ধ শৌক্তিকের নাকে এসে লাগছে। শেষ রাতের নিস্তব্ধ পরিবেশে এই সবকিছু তাকে বারবার প্রলুব্ধ করছে। এক অদম্য আকর্ষণের নেশা ঝলসে উঠছে তার ঠোঁটের আগায়, শরীরে, প্রাণে, মনে। তবু অসহায়ের মতো নিজেকে নিষ্পৃহ নির্লিপ্ত করে রেখেছে সে। বিগত রাতের ঘৃণ্য উন্মাদনার স্মৃতি তাকে ডুবিয়ে নিয়ে চলেছে অনুশোচনা আর আত্মগ্লানির জলাভূমিতে। ভেঙে যাওয়া কাপের টুকরোগুলো অসাবধানতা বশত তুলতে গিয়ে এক টুকরো বুড়ো আঙুলে চেপে বসে যায়। ফিনকে দিয়ে রক্ত ঝরতে থাকে। আজকাল ব্যথা বেদনাতে সেরকম অনুভূতি হয় না শৌক্তিকের। কাপের টুকরোগুলো ডাস্টবিনে রেখে বাথরুমে গেল শৌক্তিক। বেরিয়ে এসে ফোনের কন্ট্যাক্ট লিস্ট থেকে হিয়ার নামটা বের করে। কতদিন কল করা হয়নি। আচ্ছা, হিয়ার সেই কলার টিউন আছে, তুমি রবে নীরবে হৃদয়ে মম। শৌক্তিকের কলার টিউনটা মাঝে বন্ধ করে আবার রেখেছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। ফোন করলে কি সে কথা বলবে? বলতেও তো পারে। তাছাড়া সম্পর্ক যখন শেষ হতে চলেছে তখন আর নতুন করে হারানোর কি বা আছে? পরশু দুজনের ডিভোর্সের ফাইল দিন ধার্য হয়েছে। হাতে মাত্র একটা দিন। এই একদিনের মধ্যে কাজটা সেরে ফেলতে হবে। কিন্তু হিয়া যদি এখানে আসতে অস্বীকার করে তাহলে তো তার সব প্ল্যান ভেস্তে যাবে। একবার ট্রাই তো করা যাক, না এলে তখন অন্য কিছু ভাবা যাবে। ফোনটা করেই ফেললো শৌক্তিক। কি বলবে সে আগে ঠিক করে রেখেছিল। রিং বাজছে, কলার টিউন বদলেছে। দিল কাহেতা হে চল উনসে মিল। বুকের ভেতর এক ধুকপুকানি শুরু হলো শৌক্তিকের। ফোনটাকে কেটে দেবে? হ্যালো। ওপার থেকে একটা ঠান্ডা হিম শীতল গলায় উত্তর এলো, হিয়া। এই কমাসে গলার স্বরটাই ভুলে গেলে? অনেক পরিবর্তন হয়ে গেছে। অনেকদিন পর ফোনে কথা বললাম, তাই। কিছু বলার আছে?
হ্যাঁ। কি? আমার ফ্ল্যাটে কাল একবার সময় করে আসতে পারবে? কেন, খুন করার প্ল্যান আছে নাকি? সৌপ্তিকের বুকটা কেঁপে ওঠে, মুখের কথা আটকে যায়, নিজেকে সামলে জবাব দেয়, তোমার ভয় করছে? ভয় করাটাই স্বাভাবিক, তাই না? তাহলে ছেড়ে দাও, আসতে হবে না। অন্য কোনো প্ল্যান থাকলে বলো, যদি সত্যি সত্যি কোনো প্ল্যান থাকে তবেই। তোমার কিছু গিফট আমার কাছে রয়ে গেছে, সেগুলো যদি নিয়ে যেতে তাহলে আমি একটু দায়মুক্ত হতাম। ওই নেকলেস আর পেন্ডেন্টের কথা বলছো তো? হুম, ওগুলো তোমার কাছে থাক, আর নিচ্ছি না। তোমায় দায়মুক্ত করলাম। তোমার নেক্সট ওয়াইফ কাম টার্গেটকে দিও, বলবে তোমার এক্স ওয়াইফ দিয়েছে। ফোনটা রেখে দেবে কিনা ঠিক করতে পারে না সৌপ্তিক, করুণ গলায় বলে, কাল আমি বিকেল 5টা থেকে তোমার জন্য অপেক্ষা করব। যদি না আসতে চাও তাহলে বলো, ওগুলো তোমায় ফেরত দিয়ে আসবো। হিয়া কোনো কথা না বলে চুপচাপ কিছুক্ষণ ফোন ধরে থাকে, এরপর ভাঙা ভাঙা গলায় বলে, আমার লাইফটাই তো ভ্যালুলেস হয়ে গেছে সৌপ্তিক। গিফটের ভ্যালু আমার কাছে আর কোনো ম্যাটার করে না। কথাগুলো বলে ফোনটা কেটে দেয় হিয়া। সৌপ্তিকের কানে শেষ কথাগুলো অনবরত বাঁশির করুণ স্বরের মতো বাজতে থাকে। ফোনটা রেখে দিয়ে ঘরের দরজা বন্ধ করে, ছুরিটা শক্ত করে হাতের মুঠোয় ধরে সৌপ্তিক। ঘর থেকে মোটা পাশবালিশটা নিয়ে আসে, এটা হিয়ার। বাম হাতে পাশবালিশের একদিক মুঠো করে ধরে ডান হাত দিয়ে সজোরে বালিশটার মধ্যে ছুরিটা ঢুকিয়ে দেয়, ফড়ফড় করে উপর থেকে নিচ বরাবর কাটতে থাকে। মাথায় রক্ত চেপে যায়, অজস্রবার ছুরিটা বের করে আবার ঢুকিয়ে দেয়। তুলোয় ভর্তি হয়ে যায় মেঝেটা, পুরো বালিশটা ছিঁড়ে কুটি কুটি করে তবেই শান্তি আসে সৌপ্তিকের। লাইট নিভিয়ে অন্ধকার ঘরে একাকী বসে থাকে। আজকাল এই নিঃসঙ্গ আধার তার ভালো লাগে, করুণ বাস্তবতা থেকে কিছুক্ষণের জন্য রেহাই পাওয়া যায়। ঘরে লাইট জ্বালিয়ে জামা খুলে ফেলে সৌপ্তিক, ছুরিটা শক্ত করে হাতে ধরে আয়নার সামনে দাঁড়ায়। আজ অফিসিয়ালি সমস্ত স্টাফকে জানানো হলো যে তাদের কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে। সবাইকে একটা লম্বা নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। কাল সমস্ত স্টাফেরা একটা মিটিংয়ে বসবে। এই শহরে যদি নতুন সংস্থা কোনো অফিস খোলে, সেজন্য একটা আবেদন জানানো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। সেটা মনে হয় না খুব একটা কার্যকর হবে। সৌপ্তিকের সামনে এখন দুটো রাস্তা খোলা রইল, এই শহরে অন্য কোনো কোম্পানিতে চাকরি খোঁজা, নয়তো দিল্লি চলে যাওয়া। আর দুটো রাস্তায় তার কাছে অন্ধ গলির মতো। হিয়াকে কিভাবে সে বোঝাবে, তার বুকের তীব্র যন্ত্রণার কথা কিভাবে ব্যক্ত করবে? আগে শহরে একটা চাকরির চেষ্টা করা যাক, যদি সেরকম ভালো জুটে যায় তাহলে তো কোনো কথাই নেই, সমাধান হয়েই গেল। কিন্তু মন মতো কাজ না পেলে যত বিপত্তি সৃষ্টি হবে। হিয়াকে যদি রাজি করানো যায় তার সাথে যাওয়ার জন্য, হতেও তো পারে বিয়ের পর হয়তো মত বদলে ফেললো। উফ, আর ভাবতে পারছি না। লাল রাত পোশাক আর সাথে মায়াবী ক্ষীণ লাল আলোয় হিয়াকে যেন আরব্য রজনী রাজকন্যার মতো দেখাচ্ছে। পা ছড়িয়ে বসে আছে হিয়া। সৌপ্তিক হিয়ার পেছনে চুপচাপ এসে বসে। নাইটিটা ডান পা থেকে সামান্য উঠে গেছে, সম্পূর্ণ নিটোল ফর্সা একটা পা দেখা যাচ্ছে, হাঁটু থেকে পায়ের আঙুল পর্যন্ত। মাঝে মাঝে হিয়াকে দেখে বতিচেল্লির আঁকা হালকা পেলব নারীর মতো লাগে, যার সারা শরীরে জড়ানো থাকে একটা ট্রান্সপারেন্ট পোশাক। হিয়ার অর্ধচন্দ্রাকার খোলা পিঠে আলতো ঠোঁট বুলিয়ে দেয় সৌপ্তিক। হিয়া কেঁপে ওঠে, শরীরটাকে হালকা করে পেছন দিকে এলিয়ে দেয়। সৌপ্তিকের ঠোঁট হিয়ার কাঁধ, পিঠ, কানের লতি ছুঁয়ে গলার কাছে নেমে আসে। রূপের চেতনায় সারা শরীর অবশ হয়ে আসে সৌপ্তিকের। হিয়া মুদিত নয়নে যৌবনের স্নিগ্ধ রসে ডুবে যায়। একগোছা অবাধ্য এলোমেলো চুলকে পেছনে সরিয়ে দিয়ে সৌপ্তিকের চোখ আটকে যায়। প্রথমবার নয়, বারবার মুগ্ধ হয়ে চেয়ে থাকে সম্পূর্ণ গোল কমনীয় ঊর্ধ্বমুখ বুকের দিকে। ঈষৎ লালচে আলোয় বুকের গোলাপি আভা কিঞ্চিত কালচে দেখাচ্ছে। মেদবিহীন মসৃণ কোমর ছুঁয়ে সৌপ্তিকের দুটি হাত হিয়ার নরম ভরাট বুকের দিকে অগ্রসর হতেই বাধা পড়ল। ঠান্ডা সুশীতল দুখানি হাত সৌপ্তিকের লোমশ ভারী হাতের উপর এসে পড়ল। হিয়ার হাত বাধা দেওয়ার এক ব্যর্থ প্রচেষ্টা। এই প্রগাঢ় কামার তো সন্ধিক্ষণে হিয়া সাধারণত নির্বাক থাকে, শুধু শ্বাস প্রশ্বাসে তরঙ্গ ছুঁয়ে যায় সৌপ্তিকের শরীরে। আজ হঠাৎ করেই একেবারে স্বাভাবিকভাবেই বলে বসলো, তোমার হতাশা আর অবসাদের উৎস খুঁজে পেয়েছি আমি। সৌপ্তিক মুখ না তুলে জিজ্ঞাসা করলো, তাই নাকি? কিভাবে জানলে? তোমার অফিসের কলিগ সুকান্তদার মুখে। তোমার কোম্পানিতে এত কিছু ঘটে গেছে, অথচ কিছুই জানাওনি আমায়। মুহূর্তে সৌপ্তিকের চোখ মুখ লাল হয়ে উঠল। ভেতর থেকে ভয়ঙ্কর দানব যেন জেগে উঠে ফোঁস করে উঠল। মনে মনে ভাবল, সুকান্ত নামক মেয়েবাজ লম্পট লোকটা তাহলে এবার হিয়াকে টার্গেট করেছে, আর হিয়া ওর সাথে নিশ্চয়ই মাখো মাখো কিছু একটা শুরু করেছে। এসব কিছু ভাবতে ভাবতেই শরীরের সমস্ত শিরা উপশিরা
বেয়ে রক্তের সঞ্চালন যেন দ্বিগুণ হয়ে গেল। চকিতে কোমর থেকে হাত নামিয়ে সৌপ্তিক হিয়ার দিকে ঘুরে সামনে এসে বসে। হিয়া কিছু বলার আগেই তাকে এক ধাক্কায় চিৎ করে শুইয়ে দেয়। সৌপ্তিকের চোখে মুখে তখন এক হিংস্র জন্তুর ছায়া। নখ দাঁত বের করে হিয়াকে খামচে আছড়ে দেবার জন্য হাঁপাতে থাকে। সৌপ্তিকের এই হঠাৎ পরিবর্তনে হিয়া ভয় পেয়ে যায়। কিছু জিজ্ঞাসা করার আগেই সৌপ্তিক হিয়ার বুকের মাঝখান থেকে নাইটি টান মেরে ছিঁড়ে ফেলতে থাকে। হিয়া চিৎকার করে ওঠে। এক হাতে মুখ চেপে ধরে সৌপ্তিক, আর অন্য হাতে চুলের মুঠি ধরে হিয়ার মুখটা স্থির করে রাখে। দু হাতে সর্বশক্তি দিয়েও হিয়া সৌপ্তিকের সুঠাম দেহটা সরাতে পারে না। সৌপ্তিকের ইচ্ছে করে এই নরম মাখনের মতো শরীরটাকে নিংড়ে ছিঁড়ে নেয়। এই শরীর শুধু তার, শুধুই তার। কোনো পুরুষের লোলুপ দৃষ্টি পড়ার আগেই সে এর সৌন্দর্যকে গিলে ফেলতে চায়। হিয়ার চোখের কোণ বেয়ে জল গড়িয়ে যায়। যন্ত্রণায় ঘৃণায় তার সর্বাঙ্গ জ্বলতে থাকে। অবসন্ন বিধ্বস্ত শরীর থেকে আর্তনাদও বেরিয়ে আসে না। সৌপ্তিক হিয়ার গাল, ঠোঁট, ঘাড়, গলা তীক্ষ্ণ ধারালো দাঁত দিয়ে কামড়ে ধরে। হিয়া এবার সৌপ্তিকের হাত ছাড়িয়ে একটা তীব্র চিৎকার করতে চায়। পরিবর্তে একটা অস্ফুট গোঙানি বের হয় মুখ দিয়ে। প্রায় 5 মিনিট ধরে সৌপ্তিক ফুলের মতো নরম শরীরটার উপর পাশবিক অত্যাচার চালায়। অবশেষে ফুলের সমস্ত পাপড়ি যখন দুমড়ে মুচড়ে তছনছ হয়ে যায়, তখন ওর সম্বিত ফেরে। সৌপ্তিক তার ভারী শরীরটা ধীরে ধীরে উঠিয়ে নেয়, হিয়াকে মুক্ত করে। ততক্ষণে হিয়ার কষ বেয়ে রক্ত ঝরছে। তার নগ্ন শরীর অজস্র ক্ষত চিহ্নে ছেয়ে গেছে। মৃদু লাল আলোয় তার ক্লান্ত বিধ্বস্ত শরীরটা অসাড় হয়ে পড়ে রয়েছে বিছানার উপর। সৌপ্তিক বুঝতে পারে চরমতম অন্যায় করে ফেলেছে সে। আজ অন্যায় বলা ভুল, এক জঘন্য নারকীয় উৎসবে সামিল হয়েছিল সে। মুহূর্তের মধ্যে সে ঘর থেকে বেরিয়ে যায়। ক্ষমা চাওয়ার মতো শক্তি তার নেই। হিয়ার সামনে কিভাবেই বা দাঁড়াবে এরপর। সৌপ্তিক বেরিয়ে গেলে হিয়া তার ক্ষত বিক্ষত শরীরটাকে কোনো ক্রমে টেনে নিয়ে ঘরে দরজা বন্ধ করে। কিছুক্ষণ পর সৌপ্তিকের শত ডাকাডাকিতে হিয়া দরজা খোলে না। তখন রাত 2টো। দরজার ওপার থেকে কোনো শব্দ আসে না। 3 ঘন্টা পর দরজা খোলে। বাকিটা রাত নির্ঘুম চোখে কাটিয়ে সৌপ্তিক ঘরে প্রবেশ করে দেখে একটা ছোট্ট ব্যাগের মধ্যে গুটি কয়েক ড্রেস ভরে নিয়ে কোনো ক্রমে ধীর পায়ে বেরিয়ে যাচ্ছে। চোখে মুখে যন্ত্রণা আর ঘৃণার অভিব্যক্তি স্পষ্ট। সৌপ্তিক হিয়ার সামনে দাঁড়িয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে নেয়। হিয়া কোনো উত্তর করে না। নির্লিপ্ত ভঙ্গিতে সামনে দরজার দিকে এগিয়ে যায়। সৌপ্তিক হিয়ার হাত ধরতে এলে হিয়ার চোখে তীব্র আগুন জ্বলে ওঠে। তারপর শান্ত গলায় সৌপ্তিকের দিকে তাকিয়ে বলে, আমায় যদি ফের ছুতে আসো তাহলে কিন্তু আগুন লাগিয়ে ফেলবো, পুড়ে ছাই হয়ে যাব আমি। সৌপ্তিক কাঠ হয়ে দাঁড়িয়ে পড়ে। হিয়া বেরিয়ে যায়। প্রতিদিন প্রায় 10 থেকে 15 বার হিয়ার ফোনে কল করে কোনো সাড়া পায় না সে। দিল্লি যাবার ডিসিশনটা আর নিতে পারেনি সৌপ্তিক। এই শহরে 2-1টা ইন্টারভিউ দিয়ে এসেছে। সৌপ্তিকের বয়স যখন 10, তখনই তার মা মারা যায়। পরে সে শুনেছিল বাবার পরকীয়ার খবর জানতে পেরে তার মা সুইসাইড করে। বাবার প্রতি একটা তীব্র ঘৃণা তৈরি হয় তার। মামার বাড়িতে কিছুদিন থাকার পর হস্টেল থেকে পড়াশোনা করে সে। বছর 2 হলো বাবা গত হয়েছে। মৃত্যুর সময় সে সৌপ্তিকের হাত ধরে বলেছিল, তোর মা আমায় বৃথায় সন্দেহ করে আত্মহত্যা করেছিল। আমার বিবাহ বহির্ভূত এরকম কোনো সম্পর্ক ছিল না। বর্তমানে সৌপ্তিক বেকার। পৈতৃক কিছু সম্পত্তি বিক্রি করে এখন তার দিন কাটছে। দেখা যাক চাকরি কবে জোটে। হিয়া যে তার জীবন থেকে দূরে সরে যাচ্ছে তার টের সে এখন পেতে শুরু করেছে। কোনো কথা, কোনো আলোচনায় সে করতে চায় না। যত দিন যাচ্ছে ততই যেন কেমন একা একা মনে হচ্ছে তার। ভেতর ভেতর একটা অবক্ষয় শুরু হয়েছে। আত্মগ্লানি আর অনুশোচনা তাকে ধীরে ধীরে পাগল করে দিতে চাইছে। আজকাল আর কিছুই ভালো লাগে না তার। মেজাজ সবসময় তিরিক্ষি হয়ে থাকছে। ফিটফাট, নিট অ্যান্ড ক্লিন সৌপ্তিক ধীরে ধীরে কেমন অগোছালো, ছন্ন ছাড়া জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়ছে। দিনে রাতে এখন মদ তার নিত্য সঙ্গী। শরীর মন যেন পাথরের মতো হয়ে যাচ্ছে তার। এই প্রথম হিয়া তার কাছ থেকে এতটা সময় আলাদা থাকলো। মনের এবং ঘরের প্রতিটা কোণে এখন সে হিয়ার অভাব অনুভব করে। এর থেকে হিয়া তার শরীরের উপর নৃশংস অত্যাচার চালালে অনেক শান্তি পেত সে। সেদিনের সেই উগ্র মূর্তি, পাশবিক আচরণ তাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে। সেরকম বন্ধু বান্ধবের সাথে মেশা প্রায় বন্ধ হয়ে গেছে সৌপ্তিকের। সৌরভ সেদিন জোর জবরদস্তি করাতে একটা স্থানীয় বাড়ি এলো দুজনে। আকাশকে চিনিস? সৌরভ গ্লাসে একটা চুমুক দিয়ে সৌপ্তিকে জিজ্ঞেস করলো। আকাশ কে? ছোটবেলার কোনো বন্ধু? ভালো করে ভেবে বল। কেন রে, সিরিয়াস কিছু? বলতে পারিস। ভাই না, আকাশ নামে কাউকে চিনি বলে তো মনে পড়ে না। কি ব্যাপার, একটু খুলে বলবি? তার আগে বল, তোর বউ হিয়া এখন কোথায়? ওর মায়ের কাছে। কেন হঠাৎ হিয়ার খোঁজ করছিস কেন তুই? আমি পুরোপুরি শিওর নই, তবে তোর বউ আকাশের সাথে।
কি আকাশের সাথে? কে আকাশ? কি যাতা বলছিস? তুই ভালো করে জানিস আমি উল্টোপাল্টা বকি না। আর যেখানে একটা মেয়ের ব্যাপার, যে আমার বন্ধু পত্নী, তার সম্পর্কে একটা মন গড়া কিছু বলে দেব, পুরো ইনফরমেশন জোগাড় করেই বলছি। বাড়ি ফিরে সৌপ্তিকের কানের কাছে শুধু একটা নাম ভো ভো করে বেজে চলেছে, আকাশ। তার মানে হিয়ার সমস্ত মান অভিমান মিথ্যে। সৌপ্তিকের এত কাকুতি মিনতিতেও হিয়ার না আসার কারণ তাহলেই আকাশ। বারবার ফোন রিসিভ না করায় হিয়াকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় সৌপ্তিক, আর সেটা সিন হতেই আবার ফোন করে সৌপ্তিক। আজ 1 মাস পর হিয়ার গলা শুনল সৌপ্তিক। কংগ্রাচুলেশনস মাই ডিয়ার, উপহাসের সুরে বলে সৌপ্তিক। একটা নির্লিপ্ত উদাস গলায় হিয়া বলে, কিসের অভিনন্দন? এত তাড়াতাড়ি সবকিছু ভুলে নতুন মানুষের সাথে নিজের জীবনটাকে জড়িয়ে নিয়েছো, তাই অভিনন্দন জানালাম। ডিড ইউ নো যে তোমার মতো জানোয়ারের চাইতে যে কোনো মানুষ বেটার? কিন্তু একটা মাইনর সমস্যা রয়ে যাচ্ছে, যে আমি তো তোমাকে ডিভোর্স দেব না। লিগালি এখনো তুমি আমার স্ত্রী। 6 মাসের মধ্যে আমি তোমার কাছ থেকে ডিভোর্স আদায় করব, চ্যালেঞ্জ করলাম। এই বলে ফোনটা কেটে দেয় হিয়া। দিন কয়েকের মধ্যে কোর্টের নোটিশ পেয়ে শহরের নামী উকিল মিস্টার সুবিমল রায়ের কাছে ছোটে সৌপ্তিক। ফিজিক্যাল অ্যাসল্টের কেস করে হিয়া তার স্বামীর কাছ থেকে ডিভোর্স দাবি করে। সৌপ্তিক পরকীয়ার কেস করে। বিয়ের পরে অন্য পুরুষের সঙ্গে অবাধ মেলামেশা করে তার স্ত্রী। 2-3টে ডেট পড়ার পর একদিন মিস্টার রায় সৌপ্তিককে ফোন করে। আপনাকে একটা সাজেশন দিতে চাই মিস্টার সেন। বলুন, কি বলতে চান? আপনার ভালোর জন্যই বলছি, কেসটা উইথড্র করে নিন। আপনি একজন প্রফেশনাল লয়ার হয়ে এটা বলতে পারলেন? প্রফেশনাল বলেই বলছি, আনপ্রফেশনাল হলে বলতাম না। আপনি হেরে যাবার ভয় পাচ্ছেন তাহলে? আমার হার মানেই তো আপনার হার। হোক আমার হার, আপনি শেষ পর্যন্ত লড়ে যান। ওকে আমি ডিভোর্স কিছুতেই দেব না। আপনার স্ত্রী বিবাহিত হয়ে পরকীয়া করতো, এটা কিন্তু আপনি, ইনফ্যাক্ট আমিও কোর্টে প্রমাণ করতে পারবো না। আবার পরকীয়া নিয়ে আইনেরও অনেক বদল হয়েছে। উল্টে আপনার বিরুদ্ধে ওঠা অ্যালিগেশন যদি আপনার স্ত্রী প্রমাণ করতে পারে, তাহলে ডিভোর্স তো অনেক দূরের কথা, আপনার জেলও হতে পারে। জানি, আমি জেলে যেতে ভয়ও পাই না। আমি শুধু ওকে প্রতি পদে পদে অপদস্থ করতে চাই। দেখুন মিস্টার সেন, জীবন আপনার, তাই ডিসিশনও আপনার। তবে আমার মনে হয় ইমোশনালি কিছু করার আগে একবার ভেবে দেখবেন। আমার ভাবা হয়ে গেছে মিস্টার রায়। ওকে, তাহলে আর কিছু বলার নেই। গুড নাইট। গুড নাইট। ফোনটা রেখে ব্যালকনিতে এসে দাঁড়ায় সৌপ্তিক। একটা সিগারেট মুখে চেপে ধরে বিড়বিড় করে বলতে থাকে, আপনি জানেন না মিস্টার রায়, হিয়াকে ছাড়া আমার জীবন জেলখানার কয়েদিদের থেকেও পেনফুল। তবুও জেলে গেলে একটা সান্ত্বনা তো পাবো। আমি লড়াই থেকে সরে আসিনি। বাবা মায়ের পুরনো ছবির অ্যালবাম বের করে সৌপ্তিক। যখনই মন খারাপ হয় তখনই ছবিগুলো উল্টে পাল্টে দেখে। বিয়ে থেকে শুরু করে হানিমুন, বেড়াতে যাওয়া, পুজো, অনুষ্ঠান, সবকিছু মিলিয়ে 5খানা মতো অ্যালবাম আছে। অনেক ছবি তার মধ্যে পুরনো হয়ে গেছে। অ্যালবাম একটা পাতায় এসে সৌপ্তিকের চোখ বারবার আটকে যায়। মায়ের ছবি। মা একটা পাথরের উপর বসে, হাঁটুর উপর 2 হাত ছড়িয়ে দিয়ে, মাথাটা সামান্য বেঁকিয়ে উদাস হয়ে নিচের দিকে চেয়ে আছে। অ্যালবামের পাতা থেকে ছবিটি বের করে উল্টে পাল্টে দেখতে থাকে। পিছনের দিকের সাদা অংশে দেখে কিছু লেখা রয়েছে, মনে হচ্ছে বাবার লেখা। আগে কোনোদিন ছবিটা এভাবে উল্টে দেখেনি সে, আজ দেখলো। লেখা আছে, ভালোবাসা পেতে হলে নিজেকে ভাঙতে হয়। বন্ধন যত দৃঢ় হয়, বিশ্বাস তত পোক্ত হয়, আর সে বাঁধন তত আলগা করতে হয়। বুক ভরা বাতাস নিয়ে সে উড়ে চলুক আকাশে, দিগন্ত থেকে দিগন্তে। তারপর বিকেলে রোদ যখন ঝিমিয়ে আসবে, যখন বাতাস ভারী হয়ে যাবে, সে আবার ফিরে আসবে তোমার কাছে। বুকের শক্ত খাঁচায় যতই আঁকড়ে ধরবে তাকে, ততই ক্ষয়ে যাবে তোমার পাঁজরের হাড়। যতই বাহুর বাঁধন দুর্দম হবে, ততই ছিঁড়ে যাবে হাত। যতই ভাবো তাকে ধরে রেখে শিখতো তুমি, আসলে ততই রিক্ত তুমি। লেখাগুলি বারবার পড়তে থাকে সৌপ্তিক। পড়তে পড়তে অদ্ভুত একটা অনুভূতি হয়। মনে মনে ভাবে, সত্যি ভালোবাসাকে জোর করে আটকে রাখতে গিয়ে শুধু অবিশ্বাস আর ক্ষোভ, রাগ আর আত্মগ্লানি ছাড়া কিছুই জোটেনি তার কপালে। আজ সে সম্পূর্ণ রিক্ত, একাকী, নির্জন পথের গন্তব্যহীন পথিক। পরদিন সকালে মিস্টার রায়কে আবার ফোন করে সৌপ্তিক। হ্যালো মিস্টার রায়, সরি টু ডিস্টার্ব ইউ এগেইন। নো ম্যাটার, বলুন। আমি কেসটা তুলে নিতে চাই। আপনাকে তো আমি আগেই বলেছিলাম একটু ভেবে ডিসিশন নিন। বলছিলাম এটাই ফাইনাল তো? মানে পরে আবার মত পরিবর্তন হবে না তো? না, এটাই ফাইনাল। কাল বিকেলে একবার সময় করে আমার অফিসে আসুন। আর হ্যাঁ, আপনার স্ত্রী যদি কেস চালিয়ে যান তাহলে কিন্তু লড়তে হবে। আমি জানি মিস্টার রায়। ওকে, ছাড়লাম। মিউচুয়াল ডিভোর্সের প্রস্তাব পেয়ে হিয়া কিছুটা অপ্রত্যাশিতভাবে সৌপ্তিকের বিরুদ্ধে করা ফিজিক্যাল অ্যাসল্টের কেসটা তুলে নেয়। হিয়ার মা বাধা দেয়। এমন ছেলেকে জেলের ঘানি টানাতে ইচ্ছে করছে না? না মা, আমার ইচ্ছে করছে না।
যে তোকে অমনভাবে অত্যাচার করলো তাকে এমনি এমনি ছেড়ে দিবি? দিলাম তো শাস্তি। কি শাস্তি? তাকে ছেড়ে চলে এসেছি, এটাই তার চরমতম শাস্তি। তোর মনে হয় এটা কোনো শাস্তি? হ্যাঁ, আমার মনে হয়। সৌপ্তিক ভাবতে পারেনি হিয়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এভাবে তুলে নেবে। কিছুটা অবাকই হয়েছিল সে। মনের মধ্যে এখন একটা দ্বন্দ্ব শুরু হয়েছে সৌপ্তিকের। ক্ষমানার শাস্তি কোনটা বেশি কষ্টদায়ক? জেলে খাটতে হলে মনে হয় এত যন্ত্রণা পেতে হতো না, যতটা যন্ত্রণা হিয়ার তাচ্ছিল্য মেশানো ক্ষমার মধ্যে ফুটে উঠেছে। জীবন এখন ক্রমাগত নরক হয়ে উঠেছে সৌপ্তিকের। নিজের পরিস্থিতিতে তৈরি হওয়া এক যুদ্ধের পরাজিত সৈনিক সে। অনবরত তার হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এটা ভেবে যে হিয়া তার জীবন থেকে নিঃশব্দে অনেক অনেক দূরে চলে যাচ্ছে। তার এই নির্বিকার নিঃস্বর অপসারণ বুকের ভেতর অজস্র মর্মঘাত সৃষ্টি করে চলেছে। এর থেকে শাস্তি ঢের ভালো, মৃত্যু অনেক সুখের। বিকেল 5টা 5, ডোরবেলটা বেজে উঠল। সৌপ্তিক ছুটে গিয়ে দরজা খুলে দেখে একটা নীল রঙের শাড়ি আর কপালে কালো টিপ পরে হিয়া দাঁড়িয়ে আছে। সারা ঘর সৌপ্তিক নিজে হাতে পরিষ্কার করেছে, কোথাও কোনো নোংরা নেই। নিজেও দাড়ি গোঁফ কামিয়ে ফিট হয়ে আছে। ভেতরে আসতে বলে সৌপ্তিক। একটা চেয়ার এগিয়ে দেয়। টেবিলে ব্যাগটা রেখে হিয়া চেয়ারে বসে। আজ কতদিন পর আবার তুমি এলে, তাই না? সৌপ্তিক খুশি মনে বলে। আমি তো থাকতে চেয়েছিলাম সৌপ্তিক। যাক, বাদ দাও সেসব পুরনো কথা। আমি জানি তুমি বেশিক্ষণ থাকবে না, তাই সবকিছু রেডি করে রেখেছি। সৌপ্তিক ভেতর থেকে একটা ছোট্ট চামড়ার ব্যাগ নিয়ে এসে হিয়ার হাতে দেয়। হিয়া সেটা না দেখে ব্যাগে পুরে নেয়। একটা অনুরোধ আছে, রাখবে? সৌপ্তিক বলে। রাখার হলে অবশ্যই চেষ্টা করব। 1 কাপ কফি করে খাওয়াবে? সব রেডি করা আছে। হিয়া এক পলক সৌপ্তিকের দিকে চেয়ে একটা মিষ্টি হাসি দেওয়ার চেষ্টা করে, কিন্তু হাসিটা যেন ঠোঁটের আগায় এসেই মিলিয়ে গেল। সংযত গলায় বলে, ঠিক আছে, দিচ্ছি। যদি কোনো আপত্তি না থাকে তাহলে 2 কাপ তোমার আর আমার। হিয়া বুঝে উঠতে পারে না সে কি বলবে। যদি রাজি হয় তাহলে হয়তো আরো আবদার বাড়বে। মাকে বলে এসেছে সৌপ্তিকের বাড়িতে ম্যাক্সিমাম আধ ঘন্টা থাকবে। মা বারবার বারণ করেছিল আসার জন্য। কি দরকার তোর আর যাওয়ার? গিফটগুলো কি তোকে নিতেই হবে? হিয়া বলেছিল, ওগুলো তো আমারই, নেব না কেন? আর যে সময় সৌপ্তিক এগুলো আমায় দিয়েছিল সে সময় ভালোবেসেই দিয়েছিল। তোর ভয় করছে না ওর ফ্ল্যাটে যেতে? কিসের ভয় মা? তোকে মারধর করে তাড়িয়ে দিল। ডিভোর্স না দেওয়ার জন্য যে এত লড়াই করলো, সেই লোককে আমার বিশ্বাস হয় না। মা, আমি কি তার সাথে আবার ঘর বাঁধতে যাচ্ছি নাকি? গিফটগুলো নিয়েই কিন্তু চলে আসবি। বসতে বললে কিন্তু বসবি না। দেরি হলে কিন্তু আমি তোকে ফোন করব। আর হ্যাঁ, রিং বাজলে দয়া করে ধরিস। হিয়া বেশ চতুর গলায় বলল, আমার এখন কফি খাওয়ার মুড নেই। অন্য কোনোদিন এলে খাবো। অন্য কোনোদিন আবার আসবে? এক চাপা বেদনা মিশ্রিত কণ্ঠে প্রশ্ন করে সৌপ্তিক। হিয়া কোনো উত্তর করে না। তাই তো, আর কি কোনোদিন আসা হবে তার? কেনই বা আসবে? কিসের জোরে আসবে আবার? হিয়া উঠে গিয়ে 2 কাপ কফি করে এনে টেবিলে রাখে। কফির কাপে একটা চুমুক দিয়ে সৌপ্তিক বলে, আমার ভেতর লুকিয়ে থাকা দানবটা আর নেই হিয়া। আমার সাথে লড়াই করতে করতে মরে গেছে, নাকি কোনো ঝোপের তলায় ঘাপটি মেরে লুকিয়ে আছে? সুযোগ পেলিয়ে আবার দাঁত নখ বের করে হামলা চালাবে? এ প্রশ্নের কোনো উত্তর সৌপ্তিকের জানা নেই। কিছুক্ষণ দুজনে চুপ করে থাকে। সৌপ্তিক বাইরে জানালার দিকে তাকিয়ে বলে, বাইরে কেমন উথাল পাথাল প্রকৃতি, আর ভেতরে আমরা কেমন শান্ত নীরব। এই নীরবতার দায় তোমার, শুধুই আমার। তোমার কোনো ভাগ নেই তাতে। না, নেই, কারণ আমি তোমার মতো ব্যাকবোনলেস নই। মাঝপথে লড়াই থামিয়ে সন্ধি করলে কেন? সে এক ব্যক্তিগত কারণে। তুমি আসলে ভয় পেয়েছিলে, জেল খাটার ভয়। যেটুকু ডিগনিটি অনার তুমি অর্জন করেছিলে সেগুলো ধুলোয় মিশে যেত। আর ঠিক সেজন্যই তুমি সরে এসেছো। বিশ্বাস করো, তোমার মতো কাওয়ার্ড আমি জীবনে দুটো দেখিনি। 3 বছর প্রেম করে তুমি আমাকে কিছুই চিনতে পারোনি, এ কথা বিশ্বাস করতে হবে আমায়। প্রেম প্রেম করে মানুষ চেনা যায় নাকি? আমি একটা সময় বিশ্বাস করতাম এক অচেনা মানুষের সাথে জীবন কাটানোর থেকে চেনা কারোর সাথে ঘর বাঁধাটা বুদ্ধিমানের কাজ। কিন্তু আজ বুঝতে পারছি, কোনো মানুষের সাথে এক ঘরে এক ছাদের তলায় না থাকলে সেই মানুষকে কিছুই চেনা যায় না। কিন্তু আমি তো তোমায় ঠিকই চিনেছি। এটা তোমার অহংকার, আমার সম্পর্কে তোমার ফেক জাজমেন্ট। সত্যি কিছুক্ষণ মাথা নামিয়ে রাখে। হিয়ার চোখে মুখে এক ব্যক্তিত্বময় নারীর প্রতিভা যেন ঠিকরে বেরিয়ে আসছে।
সৌপ্তিকের গলা শুকিয়ে আসছে, বুকের ভেতর জমানো ক্ষোভ আর হতাশা যেন সাইক্লোনের মতো পাক খেয়ে যাচ্ছে। দম আটকে আসছে তার। অনেক কথা বলার ছিল, অনেক প্রতিবাদের ভাষা ছিল, সবই যেন কেমন গুলিয়ে যাচ্ছে। নিজেকে শক্ত করে হিয়ার দিকে এক নির্লিপ্ত দৃষ্টি দিয়ে সৌপ্তিক বলল, তোমার চোখে আমি স্কাউন্ড্রেল, মেরুদণ্ডহীন একটা মানুষ, কিন্তু আমার ভালো লাগা, মন্দ লাগা, রাগ, দুঃখ, ঝগড়া, অভিমান, এমনকি আছড়ে খামচে দেওয়া, আমার এন্টায়ার ওয়ার্ল্ড ছিলে তুমি, শুধুই তুমি। আমি আমার হতাশার অবসাদ মেটানোর জন্য নয়, কোনো নারীর কাঁধে মাথা রাখিনি। কিন্তু তুমি, তুমি কি করেছো? আমি যে অন্য পুরুষের বুকে মাথা রেখে নিজের সুখ দুঃখের গল্প শুনিয়েছিলাম, সেটা কি প্রমাণ করতে পেরেছো? সবকিছু কি আর আইন আদালত দিয়ে প্রমাণ করা যায় হিয়া? মন গড়া কাহিনী কি আর কোনোদিন প্রুফ করা যায়? হিয়ার ঠোঁটের কোণে এক তাচ্ছিল্যের হাসি। সৌপ্তিক নির্বাক হয়ে কিছুক্ষণ চেয়ে থাকলো হিয়ার দিকে। হিয়ার অবনত মুখ যেন জিতে গিয়েও বিমর্ষ, শোকার্ত। চোখের সামনে চলে আসা একগোছা চুলকে আঙুল দিয়ে সরিয়ে নিয়ে হিয়া মৌনতা ভাঙল। অন্যকে জাজ করার আগে নিজেকে জাজ করতে হয় সৌপ্তিক। আমি তাহলে সবই ভুল ভেবেছিলাম? আমার প্রেডিকশন সব মিথ্যে? নিজেকে ভাঙতে শেখো সৌপ্তিক, বাকি জীবনটা দেখবে তোমার সুখের হবে। না হলে সারাটা জীবন সন্দেহ, অবিশ্বাস আর দ্বিধার জ্বালায় জ্বলে পুড়ে মরবে। আর তুমি, তুমি পুড়ছো না? আমার আর কি, ভুল মানুষ নির্বাচন করেছিলাম, এই অপরাধ বোধ নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেব। বাইরে বৃষ্টি শুরু হয়েছে, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি দিচ্ছে। কফির কাপে শেষ চুমুক দিয়ে সৌপ্তিক বলে, তোমার শরীরের ক্ষতগুলো কেমন আছে? এতদিন পর জানতে চাইছো? মুখে একটা বিদ্রুপের হাসি এনে বলল হিয়া। এরপর একটা ঢোক গিলে বলে, শরীরের ক্ষত তো কবেই মিলিয়ে গেছে, ব্যথাও আর একদম নেই। শুধু মনে একটা দগদগে ঘা রয়ে গেল, ওটা মনে হয় সারা জীবনেও শোকাবে না। এমন সময় হিয়ার ফোনটা বেজে ওঠে। মায়ের ফোন। রিসিভ করে বলে, মা আমি আসছি, হ্যাঁ এখনই বেরোচ্ছি, ডোন্ট ওয়ারি। কফির কাপটা টেবিলের পাশে রেখে সৌপ্তিক বলে, এখনই চলে যাবে? আর একটু বসো না। যেতে তো হবেই সৌপ্তিক, এখন নয়তো কিছুক্ষণ পর। আটকে রেখে শুধু শুধু মায়া বাড়াতে চাইছো কেন? বাইরে এখনই দুর্যোগ শুরু হবে বলে মনে হচ্ছে। মেঘের অবস্থা দেখছো কিরকম ঘন কালো হয়ে ছড়িয়ে আছে? মেঘ কেটে গেলে তারপর না হয়। জীবনটা আমার এত ডিজাস্টারের মধ্যে দিয়ে গেল যে এই মেঘ বৃষ্টি ঝড় দেখে তেমন ভয় পাই না। আমি আসছি, মা চিন্তা করবে। হিয়া ব্যাগের মধ্যে গিফটটা ভরে দরজার দিকে এগিয়ে যেতেই সৌপ্তিক ডেকে উঠল, একটা শেষ আবদার করব, রাখবে? আবদার তো মেটালাম, তোমার কথা মতো একসাথে বসে কফির কাপে চুমুক দিলাম। আর কোনো আবদার নয় প্লিজ, এবার আমায় যেতে দাও। হিয়া দরজার হাতলে চাপ দিতেই সৌপ্তিক পেছন থেকে বলে ওঠে, তুমি একটা চুমু খেতে চাই, খুব ছোট্ট আবদার, রাখবে? কথাটা শোনার পর হিয়ার কান লাল হয়ে ওঠে, বুকের ভেতরটা কেমন যেন ধকধক করে ওঠে। ব্যাগটা টেবিলে নামিয়ে রেখে দ্রুত পায়ে সৌপ্তিকের কাছে এসে ভারী গলায় বলে, ইচ্ছে করছে তোমার গালে ঠাস করে একটা চড় মারি। ইচ্ছে হলে মারতে পারো, কিন্তু বিশ্বাস করো, তোমাকে একটা শেষ চুমু খেতে আমার ভীষণ ইচ্ছে করছে। লজ্জা করে না বেহায়ার মতো কথা বলতে? তুমি আমার বুকে যে ক্ষতটা দিয়েছিলে, ওটাই তোমার শেষ চুমু। ওই জঘন্য স্মৃতি নিয়ে তুমি বেঁচে থাকো। আর তুমি, তুমি কি নিয়ে বেঁচে থাকবে হিয়া? আমার কথা নাই বা ভাবলে তুমি, সে ভাবার অধিকার তুমি হারিয়ে ফেলেছো বহুদিন আগেই। আমি পরশু দিল্লি চলে যাচ্ছি, পাকাপাকি ভাবে। আর কোনোদিন এ শহরে ফিরবো না হিয়া। এটাই তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ। তাই শেষবারের মতো তোমাকে একটা। হিয়ার চোখ স্থির হয়ে যায়। বুকের ভেতর জমাট বেঁধে থাকা রাগ আর ক্ষোভ যেন এক নিমেষে গলে গেল। অদ্ভুত একটা কষ্ট আর চাপা আর্তনাদ যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। এরকম কেন হচ্ছে? কিসের কষ্ট? কেমন যেন একটা অভিমান মাথার মধ্যে ঝিম ধরে আটকে রইল। সৌপ্তিক সত্যি চলে যাবে? যাক না, যেখানে খুশি যাক, আমার তাতে কি? আমার জীবনে তার থাকা বা না থাকার কোনো মূল্য নেই। তবুও কোথাও যেন একটা পিন ফোটার মতো কষ্ট হচ্ছে, কোথাও যেন চুয়ে চুয়ে রক্তক্ষরণ হচ্ছে। নিজের আবেগকে সামলে হিয়া শক্ত হয়, তারপর বলে, যাও না, যেখানে খুশি যাও, আমার কি? তাই তো শেষবারের মতো তোমায় একটা চুমু দিতে চাই। কথা দিচ্ছি, তোমায় আমি হাত দিয়ে ধরবো না, শুধু তোমার শুকনো ঠোঁটে একবার আমার ঠোঁট একবার বুলিয়ে নেব, অল্প সময়ের জন্য। বিশ্বাস করো আমায় সৌপ্তিক, বলে চলে। হিয়ার চোখ সজল হয়ে ওঠে, গলা ভারী হয়ে ওঠে। তোমায় খুন করতে ইচ্ছে করছে আমার। আমাকে মুক্তি দাও, ক্ষত বিক্ষত করো, উপড়ে নাও আমার ঠোঁট, দাঁত, চোখ, প্লিজ আমাকে আঘাত করো। তোমার কাছে শাস্তি পাওয়ার জন্য আমি অপেক্ষা করে আছি দিনের পর দিন।
হিয়া সৌপ্তিকের কাছে এগিয়ে যায়। সৌপ্তিক সিংকে রাখা ছুরিটা এগিয়ে দেয় হিয়ার দিকে। তারপর বলে, জানো, দিল্লি যাবার কথা মিথ্যে করে বললাম। আসলে আমি তোমার সামনে নিজেকে হত্যা করতে চেয়েছিলাম। আমার সাধ ছিল তোমার সম্মুখে আমার মৃতদেহ লুটিয়ে পড়ুক, তোমার পা ধুয়ে যাক আমার দেহের রক্তে। কিন্তু কেন জানি না। কি? আমাকে হত্যা করতে ইচ্ছে হলো? না হিয়া, তোমাকে আবার ভালোবাসতে ইচ্ছে হলো, আবার তোমার সাথে ঘর বাঁধতে ইচ্ছে হলো। যদি বলি আমার জীবনে আকাশ এখনো আছে, যদি বলি আকাশের সাথে আমার অ্যাফেয়ার ছিল, তবু আমায় ভালোবাসবে, আমার সাথে ঘর বাঁধবে? সত্যি কিছুক্ষণ চুপ করে, তারপর হাসতে হাসতে বলে, থাক, তবুও তোমায় পেতে চাই। হিয়া সৌপ্তিকের আরো কাছে যায়। হিয়ার চোখ ঝাপসা হয়ে ওঠে। হঠাৎ আবার ফোন বেজে ওঠে, মায়ের ফোন। হিয়া রিসিভ করে। হ্যালো, কোথায় তুই? হিয়া কিছুক্ষণ চুপ করে থাকে। মা ওদিক থেকে আবার জিজ্ঞেস করে, কি হলো, চুপ করে আছিস কেন, কোথায় তুই? হিয়া অভিমানী গলায় উত্তর দেয়, বাড়িতে, নিজের বাড়িতে। এই বলেই ফোনটা কেটে দেয়। সৌপ্তিক অবাক হয়ে হিয়ার দিকে চেয়ে থাকে। সৌপ্তিকের গা ঘেঁষে এসে হিয়া চোখ তুলে তাকায়। দুজনে কিছুক্ষণ নির্বাক হয়ে পরস্পরের চোখের দিকে তাকিয়ে থাকে। হিয়া নিজের মুখখানি সৌপ্তিকের দিকে এগিয়ে দেয়। সৌপ্তিক স্থির দাঁড়িয়ে থাকে, ঠোঁট সামান্য নড়ে ওঠে। দুটো হাত দিয়ে চুল মুঠো করে ধরে সৌপ্তিকের মাথা টেনে ধরে হিয়া। শুকনো ক্লান্ত বিমর্ষ মুখ ঝুঁকে পড়ে হিয়ার মুখের কাছে। হিয়া তার নরম ঠোঁটের পরশ বুলিয়ে দেয় সৌপ্তিকের বিশুষ্ক খসখসে ঠোঁটের উপর। তারপর গালে পা উঁচু করে কপালে, গলায় আলতো করে অজস্রবার চুমু খায়। সৌপ্তিক ভেঙে পড়ে। তার নিঃশেষিত হৃদয় যেন আবার এক চেনা আশ্রয় খুঁজে পায়। পরিশ্রান্ত অবসন্ন চোখ দুটি বুজে আসে। শুধু হাত দুটো পাথরের মতো স্থির হয়ে থাকে। হিয়াকে জড়িয়ে ধরতে গিয়েও থেমে যায়। সৌপ্তিকের শার্টের একটা বোতাম অজান্তেই খুলে যায়। একটা কালচে দাগ দেখে হিয়া থমকে ওঠে। শার্টের বাকি বোতামগুলো তাড়াতাড়ি খুলতে গিয়ে হিয়া লক্ষ্য করে সৌপ্তিকের সারা গায়ে অজস্র ক্ষত চিহ্নে ভর্তি। এদের মধ্যে কিছু দগদগে নতুন, কিছু পুরনো। অশ্রু বিগলিত চোখে হিয়া একবার সৌপ্তিকের দিকে মুখ তুলে তাকায়। কেউ কোনো কথা বলে না। মুখ নামিয়ে হিয়া প্রতিটা ক্ষত চিহ্নে প্রেমের চুম্বন বুলিয়ে দেয়। সৌপ্তিক এবার আলতো করে হিয়াকে জড়িয়ে ধরে। হিয়ার সে নরম বুক সৌপ্তিকের ক্ষত বিক্ষত বুকে এসে লাগে। সেই চেনা গন্ধ, চেনা আমেজ, চেনা ভালোবাসার সুর কানে এসে বাজে। বাইরে তখন অঝোরে বৃষ্টি, থেকে থেকে দমকা হাওয়া দিচ্ছে। হাওয়ার টানে পর্দা উড়ে গিয়ে দু এক ফোঁটা বৃষ্টি এসে লাগছে হিয়ার চুলে। বৃষ্টি এসে লাগছে সৌপ্তিকের গালে, ঠোঁটে। ভিজছে দুটি শরীর, দুটি মন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।